সময়টাও ওই 2005 থেকে 2007-এর মধ্যে। ব্যাঙ্গালোরের এক ভাড়া বাড়িতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এই 7জন বন্ধু একসাথেই থাকত। এইবার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সব এক জায়গায় থাকবে আর সেখানে কিছু হবে না, এমনটা ঈশ্বরকে বললেও বিশ্বাস করবে না। তো এরা উড়তে থাকা তীর পিছনে নেয়ার জন্য উইজা বোর্ড ব্যবহার করে ডেকে আনে এক আত্মা। তারপর যা হলো সেটা জানলে তোমরা হাসবে না কাঁদবে সেটা তোমাদের ব্যাপার। তো আজ নিয়ে এসেছি সত্য ঘটনা অবলম্বনে মুভি রোমাঞ্চামের গল্প নিয়ে। হসপিটালে দেখা যায় ঢুলু ঢুলু চোখে জীবির জ্ঞান ফিরতে। 1 সপ্তাহ ধরে সে কোমায় ছিল। জ্ঞান ফিরতেই ওর প্রথম প্রশ্ন, আমার বন্ধুরা কোথায়? ওদের সাথে কিছু দরকার আছে। ডাক্তার জানায় এটা আইসিইউ, এখানে বাইরের কাউকে অ্যালাউ করা হয় না। তো জিবি এখান থেকে বের হতে চাইলে ডাক্তার জানায় এখন সে দূরের জিনিস দেখতে পাবে না, কিন্তু যেদিন ওই সামনের দেয়ালের ঝুলানো ছবিটা ক্লিয়ারলি দেখতে পাবে সেদিন ওকে আইসিইউ থেকে জেনারেল বেডে ট্রান্সফার করা হবে, আর সেখানে সবাই তখন আসতে পারে। ডাক্তারের সাথে ডিউটিরত নার্স চলে যেতে নতুন নার্স নয়না আসলে জিবি ওর থেকে চালাকি করে জেনে ফেলে যে দেয়ালে ওটা তবলাবাদক জাকির হোসেনের ছবি। পরের দিন ডাক্তার চেক আপে আসলে জিবি বলে, ডাক্তারবাবু ওটা জাকির হোসেনের ছবি। ডাক্তার তো শুনে অবাক, এত তাড়াতাড়ি এ ঠিক হয়ে গেল কি করে? তখনই পিছনে দাঁড়িয়ে থাকা নয়না সব চালাকি ফাঁস করে দিল। ডাক্তার পাশের দেয়ালে আরও একটি ছবি দেখিয়ে ওটা কার ছবি সেটা জানতে চেয়ে সবাইকে বলে দিয়ে যায় কেউ যেন একে ওই ছবির ব্যাপারে না বলে। দিনের পর দিন যায়, অনুমানের পর অনুমান, কিন্তু ও কিছুতেই ছবি দেখতে পায় না। একদিন নয়না বিরক্ত হয়ে জিজ্ঞেস করে বসে, তুমি বারবার বন্ধুদের সাথে কেন দেখা করতে চাও বলো তো? কি এমন কথা যেটা না বললে পেটের ভাত হজম হচ্ছে না? কিছুক্ষণ চুপ থেকে জিবি বলল, শোনো তাহলে। ব্যাঙ্গালোরের এক ছোট বাড়িতে 7 বন্ধু একসঙ্গে থাকে। এ হচ্ছে সোমান, চাকরি ছেড়ে বর্তমানে ওয়েস্টার্ন কমনের ব্যবসায় নেমেছে। আর এই হলো নিরু, বর্তমানে ইন্টারভিউ দিয়ে জয়নিং লেটারের অপেক্ষায় আছে। বাড়িতে সবাই এর কথা শুনেই চলে। মুকেশের অবস্থাও নিরূপের মতো, কিন্তু পাক্কা নেশাখোর। বিড়ি পানি থেকে কাশির সিরাপ সময় বুঝে সবই চলে। কুট্টান পেট্রোল পাম্পে পার্ট টাইম জব করে। আর সিজাপ্পানের স্বপ্ন ছিল বড় ডান্সার হওয়ার, কিন্তু এখন মাল খেয়ে মেশিনের আওয়াজে নাচে। রিভিন গ্রুপের একমাত্র চাঁদের টুকরো, যার কাছে চাকরি আর গার্লফ্রেন্ড দুটোই আছে, সাথে হাইজেনিক আর পুজো আর্চায় বিশ্বাসী, বলা চলে জামাই নাম্বার 1। আর রইল বাকি জিবি। চাকরির চেষ্টা করতে গিয়ে দিনের শেষে হসপিটালের দেয়ালে টাঙানো ছবি দেখে সময় কাটাচ্ছে। এদের অগোছালো জীবনকে একটু সোজা করার জন্য নিরূপ সবার জন্য দায়িত্ব দিয়ে রেখেছে। নিরূপ আর কুট্টান রান্না সামলাবে, সিজাপ্পান আর জিবি পরিষ্কার করবে, রিভিন মান্থলি রেশন আনতে যাবে, সোমান আর মুকেশ বাসন মাজবে। সেই মতো কাজ বুঝে সবাই নিজের দায়িত্ব পালন করতে শুরু করবে। কেউ বাড়ি পরিষ্কারের নামে সাবান পানি ঢেলে মেঝেতে সাঁতার কাটে, কেউ দোকানে সদাই কিনে বিল ছিঁড়ে ফেলে মাথায় টুপি পরানোর জন্য, আর কেউ চালায় বাথরুমে হাতের চর্চা। তো দ্রুত কাজ সেরে সবাই সন্ধ্যায় অনুপের বিয়েতে যাওয়ার জন্য ড্রেস পরে নিল, কিন্তু পকেটে নেই টাকা। তাতে কি হয়েছে, এরা সব থেকে বড় গিফট দেবে। এই যেমন আমরা অনুষ্ঠানে বাড়িতে লোককে বড় গিফট দেখানোর জন্য কাচের ডিনার সেট দিয়ে থাকে, তেমনি এরা অনুপের বিয়েতে সোমানের ওয়েস্টার্ন কমর সুন্দরভাবে প্যাকিং করে দেওয়ার পর ভাইরে ভাই সে কি নাচ। এরা প্রতি রাতে ছাদে ভলিবল খেলে, কিন্তু জিবির পছন্দের ক্যারাম কেউ না খেললে সে চলে যায় পাশের পাড়ায় এক বন্ধুর বাড়ি, যেখানে ডিজে বাবু উইজা বোর্ড দিয়ে আত্মা ডাকার চেষ্টা করছিল। এই ডিজে বাবুর এসবে নাকি অনেক জ্ঞান, কিন্তু আজ অবধি সে আত্মা ডেকে আনতে পারেনি। তখনই মন্দিরে পুজো শুরু হলে ডিজে বাবু থেমে যায়, কারণ প্ল্যান চেট করার সময় কোনো ঈশ্বরের নাম করলে আত্মা আসে না। জিবির ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলে একদিন ডিজে বাবু থেকে উইজা বোর্ডের ব্যাপারে জেনে দীপাবলির রাতে সব বন্ধুদের কনভিন্স করে উইজা বোর্ড খেলার জন্য বোর্ডের মাঝে মোমবাতি জেলে গ্লাস দিয়ে ঢেকে ওটার উপর আঙ্গুল রেখে ওর কথা মতো শুরু করে প্ল্যান চেট। আত্মা এলেই গ্লাস জায়গা পরিবর্তন করবে। এই আশায় বেশ কিছুক্ষণ থাকার পর কিছু না হলে সবাই জিবিকে 2-4 অক্ষর শুনিয়ে বাজি ফাটাতে চলে যায়। তবে প্ল্যান ফেল হলেও জিবি থামলো না, মাথায় এলো দুষ্টু বুদ্ধি। ক্যারাম বোর্ড তো এমনি পড়ে আছে, ওটাকে পরিষ্কার করে পাউডার ছড়িয়ে সুন্দর করে তৈরি করলো উইজা বোর্ড।
শুরু হলো আবার কনভেন্স। এদিকে নান্টু বাবুর মেয়ের সাথে টাঙ্কি মারার কারণে বাড়িতে এসে সোমানকে থ্রেট দিয়ে গেলে রিবিন নান্টু বাবুকে সাপোর্ট করে বন্ধুদের দু চার কথা শুনিয়ে দেয়। তবে বাড়িতে ঢুকে জিবির কাণ্ড দেখে বলে, এসব কার্টুনগিরি এখানে চলবে না, এগুলো দেখে জেসাস কী ভাববে। নিরূপ গালাগালির বদলা নেওয়ার জন্য বলে, হ্যাঁ রে জিবি, আত্মারা জেসাস থাকলে আসে না তাই না? তাহলে চল সব ভগবানকে ওর ঘরেই রেখে আসি। আসলে রিবিন কিছুটা এক্সট্রা টাকা দিয়ে একটা পার্সোনাল রুমে থাকতো, তাই সবাই মিলে জেসাস, শাহী বাবা ও পূজনীয়দের রিবিনের রুমে রেখে আসে। এইবার ঘর অন্ধকার করে মোমবাতি জ্বালিয়ে শুরু হলো প্ল্যানচেট। প্রায় 30 মিনিট ধরে এসব চলার পরেও কিছু না হলে সবাই বোট ছেড়ে উঠতেই যাবে, ঠিক তখনই জিবি আস্তে করে চাপ দিয়ে গ্লাসটি নড়িয়ে দেয়। ব্যাস, এক ঝটকায় সবাই নড়ে বসলো। নিরূপ তো অবাক, আর কুট্টানের মুখে পারলে একটা রসগোল্লা ঢুকে যায়। জিবি আর চোখে সবার দিকে তাকিয়ে মজা নিয়ে বলে, আত্মা তোমার নাম কি? প্রশ্ন করে গ্লাসটা এগিয়ে দেয় অ্যালফাবেট এর দিকে। কিন্তু গ্লাসটা যে নাগালের বাইরে চলে গিয়েছে, সেটাকে ফিরে আনতে হলে তো এখন উঠতে হবে। তখনই সিজাপ্পান চোখ নেড়ে চুপ মেরে গ্লাসটা ঠেলে দিল। ওর বাঁকা হাসি দেখে জিবি বুঝে যায় এই ব্যাটা ওর সাইডেই আছে, ঠিক যেমন রতনে রতন চেনে। ইশারার খেলায় ঠিক হয়ে গেল আত্মার নাম অনামিকা। জিনিসটা বেশ ইন্টারেস্টিং হচ্ছে দেখে নিরূপ বলে, আজকে ফিরে যেতে বলো, তা কাল প্রশ্নের ঝুলি নিয়ে বসবো। সেই মতো হলো কাজ, কিন্তু এর জন্য শুরু হয় আসল টুপি পরানোর খেলা। প্রতি রাতে প্ল্যানচেটের নামে বন্ধুদের ডেকে তাদের প্রশ্নের মনের মতো উত্তর দিয়ে তার বদলে চানাচুর, বিড়ি ইত্যাদি নেওয়া শুরু হলো। তবে মাঝে মধ্যে কোনো প্রশ্নের উত্তর ভাবতে হলে দুজন মিলে গ্লাসটাকে গোল করে ঘোরাতো। জিজ্ঞেস করলে বলতো, অনামিকার যখন উত্তর দেওয়ার ইচ্ছে হয় না তখন নাকি ও গ্লাসটা ঘোরায়। এদিকে ডিজে বাবুর কাছে এই খবর গেলে সে কি হিংসে, ও এতদিন ধরে করার পরেও কিছু হলো না, এদিকে এদের দেখো। তবে সেদিন মধু আদি নামের এক বন্ধুকে নিয়ে আসলে সে পরখ করার জন্য জিজ্ঞেস করে, আচ্ছা আমার একটা বিড়াল আছে, ওর নাম কি বলো তো? এই প্রশ্নের উত্তর তো এরা কেউ জানে না। তাই সিজাপ্পান চিন্তায় গ্লাস ঘোরাতে শুরু করলে গ্লাসটা আচমকা সরে উত্তর দেয় মার্স। আদি ভয়ে উঠে বসলো, এটা কি করে সম্ভব? মার্স তো 4 বছর আগে মারা গেছে। সঙ্গে সঙ্গে গ্লাসটা সরে উত্তর দিল 6 বছর। এতক্ষণে আদি তো দূরের কথা, সিজাপ্পানও বুঝতে পারছে না এটা কি হলো। নিরূপ বেশি কথা না বাড়িয়ে অনামিকাকে আজকের মতো ফিরে যেতে বললে সব শান্ত হয়। তবে জিবি আর সিজাপ্পান বুঝে গেছে তারা মজার ছলে সত্যিকারের অনামিকা নামের কোনো আত্মাকে ডেকে ফেলেছে। তবে এটা ওদের জন্য ছিল ট্রাম্প কার্ড, কারণ সন্ধে হলেই বাড়ির বাইরে লম্বা লাইন লাগতো। সবাই যে যার মতো প্রবলেম নিয়ে আসছে, সোনার চেইন চোর থেকে শুরু করে কার মদ কে খেয়েছে, সাথে গার্লফ্রেন্ড ও বউয়ের সমস্যা। ভিড় বাড়ছে দেখে বসলো খাবারের দোকান, যেটা অবশ্য ওই 7 জনের জন্য ফ্রি। এছাড়াও ঘুষ হিসেবে চলতো চিপস, সিগারেট আর মুকেশের জন্য নেশার জিনিস। তবে কিছু ক্ষেত্রে ওরা লক্ষ্য করতো অনামিকাকে, কোনো প্রশ্ন ওরা জিজ্ঞেস না করলেও নিজে থেকে উত্তর দিয়ে দিত। এদিকে বাড়ছে ভিড়, আর এদিকে কমছে বাড়িতে ইঁদুরের উৎপাত। পাশের জমিতে ইঁদুরের কবর ভরে গেছে। নিরূপকে প্রত্যেকটা ইঁদুরের কবরের ক্রস দিয়ে দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে বলতো, এগুলো দিচ্ছি যাতে মৃত্যুর পরে এরা ফিরে না আসে। এর মাঝে একদিন ডিজে বাবু এদের সতর্ক করতে আসে যে একই আত্মা যদি বারবার আসে তাহলে ওদের উপর প্রভাব পড়বে। সাথে আত্মাকে কোনো পার্সোনাল প্রশ্ন করা যাবে না, সে কেন মরল, কিভাবে মরল ইত্যাদি। এমনকি ক্লাস থেকে একসাথে হাত সরানো যাবে না। এর ফলে আত্মা ঘর ছেড়ে যায় না, আর যখন আত্মা তোমার আশেপাশে থাকবে তখন শরীরের লোম দাঁড়িয়ে যাবে। কিন্তু জিবি কিছু না শুনেই ওকে তাড়িয়ে দেয়। এদিকে এই খবর লোকাল কাউন্সিলর শরীয়তের কানে পৌঁছালেই এসে হাজির। শুরু হলো প্রশ্ন, তার ক্লাস 10-এর স্কোর কত ছিল, গাড়ির নম্বর কত ইত্যাদি সবই ঠিকঠাক উত্তর আসে অনামিকার তরফ থেকে। এতেও কাউন্সিলরের মন থেকে সন্দেহ যায় না, কারণ এই উত্তর তো এরাও জানে। তাই এরা জানে না এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো আমার বাবার নাম কি? উত্তর এলো রশিদ খান। কাউন্সিলর হেসে বলল, যত সব ভুলভাল, আমার বাবার নাম কুঞ্জ মোহাম্মদ। অনামিকা এটা শুনতেই গ্লাসটা নোয়ের দিকে এগিয়ে দেয়। কাউন্সিলর রেগে উঠে বলল, রশিদ খান আমার চাচা, ও আমার বাবা হলো কি করে? কিন্তু ও যতবার মানা করে গ্লাসটাও ততবার নোতেই থামে। কাউন্সিলর তো পড়ল মহাবিপদে। কাঁদো কাঁদো হয়ে বলে, আমি কুঞ্জ মোহাম্মদের ছেলে রশিদ আমার কাকা।
আর আমি আমার বাবার নাম জানবো না, এমনটা হয় নাকি? এদিকে এরা তো কোনো রকমে হাসিটা চেপে আছে। এ তো দেখছি কাকের বাসায় কোকিলের ডিম। কাউন্সিলর অপ্রস্তুত হলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। তখনই মধু জিজ্ঞেস করে বসলো, অনামিকা তুমি কোথায় থাকতে? বাড়িতে কে আছে? কি করে মরলে? প্রশ্নগুলো শুনে ঘুরতে শুরু করলে জিবি ওকে থামিয়ে দেয়। মধু এর জন্য রেগে বাড়ির দিকে রওনা দিলে ক্লাস অনামিকা জানায় আজ রাতে ম্যাথিউ মরবে। কিন্তু কে এই ম্যাথিউ? তখনই মনে পড়ে মধুর ভালো নাম ম্যাথিউ। পরক্ষণেই বাইক নিয়ে দৌড়াদৌড়ি ওর পিছনে। বাইক নিয়ে গিয়ে দেখে মাঝ রাস্তায় কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মধু উল্টে পড়ে আছে। আজ রাতে ওকে আর ছাড়বে না, ওদের সাথেই রাখবে। কিন্তু যেই শুনলো অনামিকা বলেছে ম্যাথিউ আজকে মরবে, তখনই আবার ভয়ে বাড়ি পালিয়ে যায়। তবে রাগ কিন্তু এখনো শেষ হয়নি। রিভিন রাতে বাড়ি ফিরলে জানায় আরেক কাণ্ড। কদিন ধরেই নাকি বাড়ি ফেরার রাস্তাও হারিয়ে ফেলছে। পথে উঠলেই সব স্ট্রিট লাইট নিভে যায়, আর কেমন এক গোলক ধাঁধার মতো একই জায়গায় ঘুরপাক খায়। এসব ভেবে সিজাপ্পান আর জিবি ভেবে পায় না মজার জন্য তৈরি করা অনামিকা সত্যি হয়ে গেল কি করে। তবে ঝটকা লাগলো সকালে। খবর আসছে গত রাতে অনুপের বাবা মারা গেছেন, যার নাম ম্যাথিউ। পরের রাতের প্রায় ভোরের দিকে জিবির ঘুম ভাঙলে দেখে বাকিরা উইজাবোর্ড খুলে বসে আছে, কারণ অনামিকা নাকি যেতেই চাইছিল না আর কী সব অবান্তর সংকেত দিয়ে যাচ্ছে। তাই নীরু ডিজেবাবুকে ডেকে পাঠিয়েছে এই বিষয়ে হেল্প করার জন্য। জিবি তো শুনে রেগে আগুন, তার শত্রুকে শেষে কিনা বাড়িতে ডাকলো। এদিকে সুযোগ বুঝে ডিজেবাবু বাড়িতে আসতে 4 আনার খেয়ে 8 আনার ভাও দেখানো শুরু করলো। তবে প্ল্যানচেট করতেই অনামিকা হাজির হলে ওর তো ভয়ে শুকিয়ে যায়, কারণ এতদিন যেটাকে ঢপের ঢপ ভাবছিল সেটা কিনা সত্যি। সবাই বিষয়টা নিয়ে মজা করতে শুরু করলে পরিস্থিতির কারণে জিজ্ঞেস করে বসলো, আচ্ছা অনামিকা, তোমাকে যতবার এরা যেতে বলেছিল তুমি কি সত্যি গিয়েছিলে? উত্তর আসে নো, সে বিগত 27 দিন ধরে এখানেই। এটা দেখে সবাই অবাক। ডিজে বাবু আবার জিজ্ঞেস করলো, তুমি কি এদের মারতে চাও? উত্তর আসলো হ্যাঁ। এরপর জিবির আর সহ্য হয় না, মারতে মারতে ডিজে বাবুকে বের করে দিল। সে অভিশাপ দিয়ে চলে যায়। এদিকে একা বসে থাকা কুট্টান দেখে গ্লাস নড়ছে, অর্থাৎ অনামিকা বিক্ষিপ্তভাবে কিছু বোঝাতে চাচ্ছে। সে বাম হাত দিয়ে ডায়েরিতে কোনো রকম অর্ধেক লিখে রাখল। এর অর্থ বোঝা যায় না। নিরূপের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। উইজাবোর্ডের এক লাথি মেরে বলে, আজ থেকে কেউ যদি উইজাবোর্ড নাম মুখে আনে তাকে মেরে আমি বোর্ড বানিয়ে দেব। এরপর বেশ কিছুদিন কেটে গেল। আগের মতো কিছুই রইল না। সারা দিন রাত হওয়ার সেই অপেক্ষা। দরজার সামনে ভিড়, ফ্রিতে চিপস সিগারেট, সব শেষ। জিবি গ্লাস দেখলে মদের জায়গায় অনামিকার কথা মাথায় আসতো। সেই গ্লাস আবার ফিরিয়েছে মুকেশের নেশা। এর বেশ কিছুদিন পর জিবি জানায় ওর গ্রামের বন্ধু সিনু, যাকে কদিন আগে অপহরণ করা হয়েছিল, তাকে পাওয়া গেছে। কিন্তু ফিরে আসার পর থেকে কেমন অদ্ভুত আচরণ করছে। তাই জিবি ও সিনুর কমন ফ্রেন্ড বেনি ভাই বলছিল যে কিছুদিনের জন্য সিনুকে এখানে রাখলে ভালো হয়। নিরূপ তার এক কথায় রাজি হয়ে যায়, কারণ জিবির বন্ধু মানে তাদেরও বন্ধু। পরদিন সন্ধ্যায় হলো সিনু সলোমনের আগমন। সে আবার আরেক জিনিস, হাফ স্ক্রু ঢিল। সবসময় 32 পাটি বেরিয়ে থাকে। আসার পর থেকে এমন করে যেন ওদের বাড়িতে ও নয়, বরং বাকিরা ওর বাড়িতে থাকে। কুট্টানকে কাশির জন্য জল গরম করতে দেখে বলে, একবার খুলির গরম স্যুপ ট্রাই করে দেখবি, গলা সারা জীবনের মতো সেরে যাবে। শুধু এই নয়, বাড়িতে ইঁদুরগুলোকে জ্যান্ত ধরে দেয়ালে ছুঁড়ে মেরে ফেলতো। সেদিন আবার বলে, কিরে নিরু, তুই তো ওয়ার্কআউট করিস না। আমি আর জিবি তো রোজ একসাথে দেয়াল ধরে ঘাম ঝরাতাম, মানে ওয়ার্কআউট করতাম। তবে এর থেকেও সেদিন আরও এক অদ্ভুত কাণ্ড ঘটল। সিনু মাঝে মধ্যে অপলকভাবে তাকিয়ে কয়েক মিনিটের জন্য মূর্তি হয়ে যেত। যখন হুঁশ ফিরত তখন কিছুই মনে থাকে না। সেদিন তো সকালে গোসল করে বেরিয়ে ভেজা গায়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। এরা অবাক হয়ে নাটক দেখছে, ডাকলেও শুনতে পায় না। শেষে রিমোট ছুঁড়ে মারলে হুঁশ ফিরতেই বলে, কিরে জিবি, এভাবে কেউ কাউকে রিমোট ছুঁড়ে মারতে হয় নাকি? ভদ্রতার দরকার লাগলে মাথায় জিবিটা একটু বাড়িয়ে নে। এর কাণ্ড দেখে সবাই ভাবে, এত দেখছি আজব কালেকশন। দিনের পর দিন সবাই ওকে নিয়ে গসিপ করতে দেখে জিবি অসম্মানে পড়ে যায়। কিন্তু সেদিন মাঝরাতে সিনুকে দেয়ালের দিকে তাকিয়ে কারোর সাথে কথা বলতে দেখে জিবি ভয় পেয়ে সবাইকে জাগিয়ে দিতেই সিনু উল্টো জিবিকে শান্ত হয়ে ঘুমিয়ে পড়তে বলে। তাই পরের দিন সবাই ঠিক করলো জিবি ওর সাথে কথা বলে ব্যাপারটা সমাধান করবে। সেই মতো জিবি আর সিজাপ্পান ওকে বোঝাতে গেলে চমকে উঠল। সিনু ঘরের দেয়ালে লাগানো পোস্টারের মেয়েটার সাথে কথা বলছিল। আমি তোমার রাত বিরাতে ঘুরতে দেখেছি, তুমি তো না ঘুমিয়ে শরীর খারাপ করে ফেলছো। এসব দেখে জিবির মাথা এবার গরম হয়ে যায়। সাথে সাথে দেয়ালের পোস্টার ছিঁড়ে আগুন জ্বালিয়ে ফেলল।
বিষয়টা বাড়াবাড়ি পর্যায়ে গেলে জিবি বিনি ভাইকে ডেকে পাঠায়, কারণ সে সিনুকে এখানে রাখতে বলেছিল। ব্যস্ততার মধ্যে সময় বের করে বিনি ভাই আসে, কিন্তু জিবি যতবার বিষয়টা নিয়ে বলতে চায় ততবার সিনু চলে আসে। এই করতে করতে শেষে বেনি ভাই বেরিয়ে চলে যেতে চাইলে উল্টো সিনু বুঝিয়ে বলে, বেনি ভাই রাগ করো না, জিবি মনে হয় পাগল হয়ে গেছে, বিনা কারণে রিমোট বিরিয়ানি ছোড়াছুড়ি করে, মাঝরাতে যখন তখন ঘুম থেকে উঠে লাফালাফিও করছে, সেদিন সামান্য ইঁদুর মেরেছি বলে কতগুলো কথা শুনিয়ে দিল, তো ওকে দ্রুত ডাক্তার দেখানোর ব্যবস্থা করো, ততদিন আমি ওর খেয়াল রাখি। ফলে প্ল্যান কাজ না করলে শেষমেশ এরা ঠিক করলো নিরূপ আর জিবি ওকে ডেইলি নজরে রাখবে, ও প্রতি রাতে ওর সাথে শোবে। এরপর থেকে সিনু যেখানেই যাক না কেন এরা সব সময় ওর পিছনে ঘুরবে। কিন্তু সেই রাতে কিছু একটা হওয়ার পর সব পাল্টে গেল। সেদিন সিনু মাঝরাতে ঘুম থেকে উঠে দেয়ালের দিকে কিছুক্ষণ তাকিয়ে সোজা গেট দিয়ে বেরিয়ে হাঁটা দিল অন্ধকার রাস্তায় রেল লাইনের ধারে। নিরূপ আর জিবির চুপচাপ ওকে ফলো করছে। কিছু দূর এসে বটগাছটার সামনে দাঁড়িয়ে বলল, ওই দেখ, ওখানে মুনিয়াপ্পানের লাশ পাওয়া গেছে। ট্রেনে কাটা পড়ে মাথাটা ঘুরিয়ে এদিকে চলে আসে। আর ওই যে ওইখানে বটগাছটা দেখছিস না, ওইটার ডালে ডেভিডকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওর জিভটা প্রায় বুক পর্যন্ত ঝুলছিল। আচমকা সিনু একটু ঘুরে ভাঙা একটি ঘর দেখিয়ে বলে, ওটায় আগে অনামিকা থাকতো, আর ওখানেই আমাদের অনামিকা মারা যায়। এটা শুনতেই নিরূপের লুঙ্গি আর জিবির হাফ প্যান্ট ভিজে যায়, কারণ সিনু বাড়ি আসার পর থেকে আজ অবধি কেউ অনামিকা নামটা মুখেই আনেনি। তাহলে সিনু অনামিকাকে কিভাবে চিনল? তাই নিরূপ আর জিবি তারা চিৎকার করে দৌড়াতে শুরু করলো, আর সিনু হাসতে হাসতে ওদের সাথে দৌড়তে দৌড়তে এগিয়ে আসছে। বাড়ির গেটে কোনো রকমে পৌঁছলে সিনু বলে, আজকের মতো এখানেই বাবা, কাল আবার হবে। ব্যাস, এরপর নিরূপের মাথায় তার ছিঁড়ে যায়। জিবির কলার ধরে বলে, এই মালটাকে যেমন করে হোক কাল বাড়ি পাঠা, না হলে তোকে আমি বটগাছে ঝোলাবো। সকাল হলে বেনি ভাই আর সিনুর মা ওকে নিতে আসে। সিনু তো যেতেই চায় না, ও খুব ভালো আছে এখানে। কিন্তু যখন মায়ের থেকে জানতে পারলো প্রিয় বন্ধু জিবি ওকে নিয়ে যেতে ডেকে পাঠিয়েছে, তখন মনটা ভেঙে যায়। জিবির সেই সাহস ছিল না যে ওর চোখের দিকে তাকিয়ে কথাটা বলবে, কিন্তু কি করবে, মন না চাইলেও সিদ্ধান্ত নিতে হলো। এটাই হয়তো ভাগ্যের পরিহাস। তবে এরপর থেকে সব খারাপ হতে শুরু করলো। সোমান যাকে ভালোবাসতো তার বিয়ে অন্য কারো সাথে হয়ে যায়। নিরূপের বাইক যখন তখন পাংচার হয়ে যাচ্ছে, বাকিদের ইন্টারভিউ ডাক আসে না। রিভিন প্রতিদিন রাস্তা ভুলে বাড়িতে ফিরতে লেট করে ফেলছে। এদিকে কুট্টান পেট্রোলের জায়গায় গাড়িতে ডিজেল ভরে দিলে ওর কাজটাও চলে যায়। আর সেদিন রান্না করতে গিয়ে কুকারটাও গেল ফেটে। ডিজে বাবুর অভিশাপটা কি সত্যি সত্যি লাগলো? যারা কিনা কোনোদিন এসব ভূততন্ত্র মন্ত্রে বিশ্বাস করতো না, তাদের এখন এই সব বিশ্বাস করতে হবে? জিবির এখনও মনে হয় যে এগুলো তাদের মনের ভুল। তাই সবার সামনে স্বীকার করে সে আর সিজাপ্পান মিলে গ্লাস নাড়িয়ে অনামিকার গল্প ফেঁদেছিল। যদি বিশ্বাস না হয়, আয় তোদের দেখাচ্ছি। এই বলে এতদিন ঝুলে পড়ে থাকা উইজা বোর্ড বের করতেই রিবিনের বাড়ি ফেরার পথে সব লাইট নিভে যায়। জিবি লাইট বন্ধ করতে বললে কুট্টান সুইচ অফ করতে যাওয়ার আগেই সেটাও অটোমেটিক নিভে গেল। বাথরুমের কমোডে বসে থাকা মুখে শুনতে পাচ্ছে কলের ভিতর দিয়ে অদ্ভুত আওয়াজ, আর ঘরে অবাধ্য বাতাসে প্রবেশ করায় জানালায় ধূপধাপ শব্দ করছে। সিজাপান জানালাগুলো বন্ধ করতেই যাবে, তখনই রুমের দরজা বন্ধ হয়ে গেল। নিরূপ দেখলো মোমবাতির আলোয় একটা ইঁদুর নিজেই টেবিল থেকে পড়ে মারা যেতে। ব্যাপারগুলো ভালো দেখাচ্ছে না। জিবি জেদের বসে বলল, কতগুলো আত্মা দেখবি, দেখাচ্ছি। তখনই সবার নজর জানালার দিকে যেতেই আত্মারাম খাঁচা। এক ঝটকায় নেমে আসলো ঠান্ডা বরফের অনুভূতি। তার উপরে সত্যিকারের উপস্থিত হয়েছে একটা নয় বরং একাধিক আত্মা। খেয়াল না করে গ্লাসে হাত রাখতেই সেটা নিজে নিজে জায়গা পরিবর্তনের সাথে বনবন করে ঘুরে জানিয়ে দিল এসে গেছে অনামিকা। তখনই জিবির হাতের লোম দাঁড়িয়ে যায়। মনে পড়ল ডিজে বাবু বলেছিল, আত্মা তোমার আশেপাশে থাকলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে, অর্থাৎ রোমাঞ্চান। এরপর কারো সাহস হলো না ঘরে থাকার। সবাই রুদ্ধশ্বাসের ঘর থেকে বেরিয়ে আসতেই মুখে লুঙ্গি তুলে বেরিয়ে আসে। রিভিনো বাইক দিয়ে ওদের সামনের দিকে গোলক ধাঁধার মতো ঘুরে চলছে। তখনই ঘরের একটা না সব কটা মোমবাতি নিভে দরজা সশব্দে বন্ধ। পরের দিন শুদ্ধিকরণের জন্য ডাকা হলো পাদ্রী ও পুরোহিত, সাই বাবা, যীশুখ্রিস্ট সবাইকে। আবার আগের জায়গায় ফিরে আনা হলো। কিন্তু সেদিন জিবির জ্বর আসে, যার কারণে আজ সে এখন হসপিটালে। তখনই নেয়না জিজ্ঞেস করে, কি এমন কথা যেটা তুমি বলার জন্য পাগল হয়ে উঠছ? জিবি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, সেদিন অজ্ঞান হওয়ার আগেই আমি সাদা কাপড় পরিহিত বড় আলু খোলা চুলে অনামিকাকে দেখেছিলাম। শুদ্ধিকরণের পর সে কোথাও যায়নি, বরং এখনও ওই বাড়িতে আমার হলুদ লাগেজ ব্যাগটাই রয়েছে। আর এটাই আমি ওদের বলতে চাই।
কথাটা শুনতেই নেয়না ভয়ে বলে দেয় পাশের দেয়ালে ছবিটা কৃষ্ণ ঠাকুরের। ব্যাস, এরপরেই জিবিকে আইসিইউ থেকে জেনারেল বেডে ট্রান্সফার করলে সবার সাথে দেখা হয়। ওর প্রথম প্রশ্ন ছিল আমার ব্যাগটা কোথায়। বন্ধুরা জানালো ব্যাগের চিন্তা করিস না, ওটা বাড়িতেই আছে। তখনই জিবির মা বলে আচ্ছা ঠিক আছে, এরা চলে যাক, আর সিনু তোর সব জামা কাপড় নিয়ে এখানে আসছে তোকে দেখাশোনা করার জন্য। তখনই সিনু হলুদ ব্যাগ নিয়ে প্রবেশ করতেই জিবির গলা শুকিয়ে যায়। দেখা যায় বাড়ি ছাড়ার আগে সিনু ওই ডায়েরির অর্ধেকের লেখা পূর্ণ করেছে। সেখানে অনামিকা বলতে চেয়েছিল উই আর কামিং। আর ঘটনার সাথে রোমাঞ্চামের প্রথম পর্ব এইখানেই শেষ হয়। তো কেমন লাগলো তোমাদের সত্য ঘটনা সেটা অবশ্যই কমেন্টে জানাও। সাথে এটাও জানাও যে এমন অলৌকিক ঘটনা কার কার সাথে হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।